বন্যার পানি নামলেও ঘরে ফিরতে পারছেন না দুর্গতরা। বিধ্বস্ত ঘরবাড়ি নিয়ে বিপাকে পড়েছেন তারা। কুমিল্লায় গোমতী নদীর উজানের পানি নামলেও নতুন সংকটে পড়েছেন বাসিন্দারা। পানিতে নষ্ট হয়ে গেছে ঘরের আসবাবপত্র। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা বাড়িঘর। বুড়িচংয়ের প্রায় ৫,০০০ বাড়িঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা দুর্গত এলাকার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কুমিল্লা থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর খন্দকার, বন্যার পানি নামতে শুরু করেছে ধীরে ধীরে, কিন্তু এখনো বেশ কিছু জায়গায় পানি জলাবদ্ধ অবস্থায় রয়েছেন অনেকে। বিশেষ করে বুড়িচং এলাকার অবস্থা খুবই খারাপ। মানুষ তো স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে, বাড়িঘরের খারাপ অবস্থা দেখেছি আমরা। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কি অবস্থা? আসলে কুমিল্লার বন্যা পরিস্থিতির কথা যদি বলি, পানি কিছুটা কমতে শুরু করেছে, কিন্তু বেশিরভাগ এলাকা কিন্তু এখনো প্লাবিত, কারণ পানি নামার যে গতি সেটি খুবই ধীর। আর বুড়িচং এলাকাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার বাসাবাড়ি, রাস্তাঘাট সেগুলো কিন্তু বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি কিন্তু ব্রাহ্মণপাড়া দেবিদ্বারেরও ক্ষতি অনেক হয়েছে। অন্যদিকে লাকসাম, নাঙ্গলকোট, ১৪ গ্রাম যে ৩ উপজেলা দক্ষিণে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত। আর যে বিষয়টি আসলে মানুষের চোখের সামনে থেকে একেবারেই চলে গিয়েছিল, যে কুমিল্লা সিটি কর্পোরেশন এবং সদর উপজেলার নদীর বেড়িবাঁধের যে গ্রামগুলো, সেই গ্রামগুলোর দিকে আসলে সবার কিন্তু তেমন একটা লক্ষ্য আসেনি, কিন্তু সেই গ্রামগুলোর অবস্থা একেবারে ধ্বংসস্তূপের মতো। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি কুমিল্লা সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া বাগানবাড়ি এলাকার একটি বাড়ি। এই যেই চিত্রটি দেখা যাচ্ছে, একটি সুন্দর পরিবারের আসলে ঘর ছিল, যেটি কিন্তু এই মুহূর্তে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারা কিন্তু বন্যা শুরু হওয়ার আগে থেকে এই বেড়িবাঁধের ভেতরে কিন্তু পানি ওঠা শুরু করে, এবং এই বাড়িগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এখানকার যেই আসবাবপত্র বা তৈজসপত্র যা কিছু আছে সবকিছু কিন্তু ১ থেকে ১.৫ ফুট পলির নিচে মাটি চাপা পড়ে আছে। এখন বাসিন্দারা সেখান থেকে কিন্তু পানি সরে গেলেও কিন্তু এখন তারা মাটির নিচেই সবকিছু নিয়ে বসবাস করতে হচ্ছে। আর যেহেতু ক্রমান্বয়ে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি আরো ভোগান্তি তৈরি করছে, কারণ এই বাড়িগুলোর যে মাটি, পলি মাটি, সেগুলো শুকাচ্ছে না। তাদের জিনিসপত্র এখান থেকে সরিয়ে নিয়ে যে অন্য কোথাও নিয়ে যাবে, সেই ব্যবস্থাও কিন্তু হচ্ছে না। আর আপনি যেটি বলেছেন যে ব্যবসা প্রতিষ্ঠানের কি ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা কিন্তু আগেই জানিয়েছি যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিখাত। কৃষিখাতের প্রায় ৮৫০ কোটি টাকার মতো ক্ষতি তারা প্রাথমিকভাবে নিরূপণ করেছে। আমরা দেখেছি যে রোপা আমনের যে ক্ষেত, সেটি কিন্তু একেবারে বিনষ্ট হয়ে গেছে কাদার নিচে পড়ে। অন্যদিকে গোমতীর তীরবর্তী অঞ্চলে যে সবজির আবাদ হয়, সেটি কিন্তু বিশাল একটি আয়তনের সবজির আবাদ হয়। এবছর কিন্তু এই আগাম সবজির যে আবাদ, সেটি কিন্তু শুরুতেই শুরু করা যায়নি। অন্যদিকে পোল্ট্রি এবং ডেইরি খাতে যে ক্ষয়ক্ষতির পরিমাণ, সেটি আপাতত নিরূপণ করা হয়েছে যে ৩৫০ কোটি টাকার মতো। কিন্তু আমরা যেসব ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে সরকার যে হিসাব আপাতত নিরূপণ করেছে, সেই হিসাবের কিন্তু দ্বিগুণের চেয়েও বেশি ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। আর একেবারে পানি নামলে আসলে এই ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হবে। প্রাথমিক যে হিসাব, সেটি দিয়ে কিন্তু মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে চিন্তা করলে হবে না। তারা বলেছেন যে প্রতিটি এলাকায়, অর্থাৎ ওয়ার্ড ভিত্তিক প্রতিটি এলাকায় যদি প্রতিনিধি নিয়োগ করে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়, তাহলেই কিন্তু মানুষের যে সঠিক চিত্র, সেটি কিন্তু ফুটে উঠবে। আর একটি বিষয় আমি জানিয়ে রাখি, যে শিক্ষা খাতে যে ক্ষতি হয়েছে, সেটি কিন্তু আমাদেরকে আজ দুপুরেই জেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন যে কুমিল্লার মোট ২২০টি শিক্ষা প্রতিষ্ঠান আসলে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সেগুলো আপাতত ব্যবহার করা যাচ্ছে না। সময় সাপেক্ষে সেগুলো মেরামত এবং সংস্কার করে কিন্তু শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে। এই ২০০ শিক্ষা প্রতিষ্ঠানকে আসলে বিশেষ বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদেরকে স্কুলে ওঠানোর জন্য কিন্তু অভিভাবকরা বলেছেন, কারণ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এখনো পানির তলায়, এবং সেটি কিন্তু অনিরাপদভাবে সেগুলো এখনো টিকে আছে। তো সব মিলিয়ে কুমিল্লার যে বন্যা পরিস্থিতি, পানি কমলেও মানুষের কান্না কিন্তু থামছে না, মানুষের কান্না কিন্তু বাড়ছে। আসলে ক্ষয়ক্ষতি যত মানুষের চোখের সামনে ফুটে উঠছে, মানুষের ভোগান্তি কিন্তু তত বাড়ছে, মানুষ কিন্তু মানসিকভাবে ততটাই বিধ্বস্ত হচ্ছে। এখন দেখা যাক প্রশাসন আসলে পুনর্বাসনে কি ব্যবস্থা নেয়। তো এই ছিল কুমিল্লা থেকে। আপনি আমাদের সাথেই থাকুন। এবারে চলে যাচ্ছে নোয়াখালীর কি পরিস্থিতি, সেখান থেকে আছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কি পরিমাণ আপনারা পরিসংখ্যান পাচ্ছেন, এবং পুনর্বাসনের কি ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে? নোয়াখালীতে এখনো যেহেতু পানি খুব ধীর গতিতে নামছে, অসংখ্য এলাকা এখনো যেহেতু পানিবন্দী, এবং সরকারি হিসেবে এখনো যেহেতু প্রায় ১৭ লক্ষ লোক পানিবন্দী আছে, এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ২ লক্ষ লোক এখনো আছেন, এবং
1,000-এর অধিক আশ্রয় কেন্দ্র আজ পর্যন্ত রেখে দেওয়া হয়েছে। সুতরাং এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে এই বানবাসী মানুষগুলোকে আসলে ত্রাণ সামগ্রী দেওয়াটাই মুখ্য বিষয় হিসেবে দেখা হচ্ছে। খাতভিত্তিক যে ক্ষয়ক্ষতির হিসাব চূড়ান্তভাবে এখনো প্রস্তুত করা হয়নি। প্রতিদিন আমাদেরকে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস থেকে যেসব তথ্য দেওয়া হয় তার মধ্যে আসলে কতটি আশ্রয় কেন্দ্র রয়েছে, কতজন লোক এখনো আশ্রয় কেন্দ্রে আছে এবং কত মানুষ পানিবন্দী, এসব তথ্যই দেওয়া হচ্ছে। এর বাইরে আমরা শুধু তথ্য পাচ্ছি, যতটুকু পেয়েছি মৎস্য বিভাগ থেকে জানানো হয়েছে যে প্রায় 600 কোটি টাকার ক্ষতি হয়েছে মৎস্য খাতে। এখানে এইটুকু জানানো হয়েছে। বীজতলা কৃষি বিভাগ জানিয়েছে সব বীজতলা নষ্ট হয়ে গেছে। সবজি ক্ষেতের অনেক ক্ষতি হয়েছে, যেই সবজি ক্ষেতগুলো রয়েছে সবগুলোই ধ্বংস হয়ে গেছে বলে এইভাবেই আসলে তথ্যটা দেয়া হয়েছে। পাশাপাশি হচ্ছে যে প্রত্যেকটি সড়ক, একেবারে সড়ক ও জনপদ বিভাগের সড়ক, এলজিইডির সড়ক থেকে শুরু করে প্রতিটি সড়কে এখানে কম বেশি বিধ্বস্ত হয়েছে এবং বেগমগঞ্জ, চাটখিল, কোম্পানিগঞ্জ, কবিরহাট সব ব্যাপক এলাকাতে কিন্তু এখনো আসলে নৌকাতে যোগাযোগ করতে হচ্ছে। এখানে সড়ক যোগাযোগ ব্যবস্থা একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। নৌকা ছাড়া এখনো প্রত্যন্ত অঞ্চলে যাওয়া যাচ্ছে না এবং ত্রাণ সামগ্রীও পৌঁছানো যাচ্ছে। যেটি বেশি দেখা দিয়েছে সবচাইতে সেটি হচ্ছে যে নোয়াখালী এবং কুমিল্লা থেকে বন্যা দুর্গত এলাকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।